হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা একটা তুর্কিশ অ্যাকশন থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কোল্ড হেল। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 6.7। আশা করছি সিনেমাটি তোমাদের পছন্দ হবে। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে আমরা ছোট্ট একটা ব্রেক নিতে চাচ্ছি, আর এই ব্রেকটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে যাবে। ডিসক্রিপশনে ডুরাশন দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এবং মূল ভিডিওতে চলে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। সিনেমার শুরুতে জয়া নামের একটা মেয়েকে দেখানো হয়, যে তুর্কিশ বংশোদ্ভূত, কিন্তু থাকে হচ্ছে ইউরোপের অস্ট্রিয়াতে। এবং জয়া তার জীবিকা নির্বাহের জন্য রাতের বেলা ট্যাক্সি চালায় আর সকালে থাই বক্সিং প্র্যাকটিস করে, কারণ খুব শীঘ্রই সে একটা টুর্নামেন্টে অংশ নেওয়ার প্ল্যান করেছে। তবে রাতে ট্যাক্সি চালানো কিন্তু একটা তরুণী মেয়ের জন্য মোটেও সহজ ব্যাপার নয়, কারণ প্রতিদিন তার ট্যাক্সিতে অদ্ভুত রকমের যাত্রীরা ওঠে। কেউ ট্রাফিক জ্যামের রাগ করে কি জয়ার উপর ঢেলে দেয়, কেউ মাতাল হয়ে গালিগালাজ করে। তবে জয়া চুপ থাকাই পছন্দ করে। বাট এখানে একটা বিষয় লক্ষ্য, জয়া কিন্তু খুবই রাগী মেয়ে। মানে সে চুপ থাকবে ঠিক আছে, কিন্তু কেউ যদি লিমিট ক্রস করে ফেলে, ভাই ওর বক্সিং এর দক্ষতা নগদ দেখিয়ে দেয়। এবং জয়ের প্রত্যেকটা রাতে কিন্তু একদম নতুন নতুন অভিজ্ঞতায় ভরা। আর জয়া যে কোম্পানির জন্য ট্যাক্সি চালায়, সেটা তার খালাতো বোন তানিয়ার স্বামী সামিরের কোম্পানি। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, ওর খালাতো বোন এবং তার স্বামীর সম্পর্ক একদমই ভালো নয়। আর ওইখানে আমরা জানতে পারি জয়ের যে খালাতো বোন তানিয়া, তার 5 বছরের একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে মায়রা। আর এখানে একটা বিষয় লক্ষ্য, ওর খালাতো বোনের সাথে ওর দুলাভাইয়ের সম্পর্ক খারাপ থাকা সত্ত্বেও ওর দুলাভাই কিন্তু জয়কে অনেক সম্মান করে। তো এরপর আমরা দেখতে পাই জয় কিন্তু প্রতিদিনের মতো ভোর 4টায় ট্যাক্সি কোম্পানিতে ফিরিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি পৌঁছাতেই সে কিছু পুড়ে যাওয়ার গন্ধ পায়। আর গন্ধটা টয়লেটের জানালা থেকে আসছিল। তো এই জন্য সে টয়লেটের জানালাটা খোলে, আর এরপর ওই জানালা দিয়ে সামনের রুমটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর তারপর জয়া যখন বাইরে উকি দিয়ে দেখে, তখন তো তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। অ্যাকচুয়ালি সামনের রুমে এক নারীর লাশ পড়ে রয়েছে, যাকে খুব ভয়ঙ্কর ভাবে পুড়িয়ে মারা হয়েছে। আর ওই লাশের কাছে একজন খুনিও দাঁড়িয়ে রয়েছে। তবে অন্ধকারের জন্য জয়া তার মুখ দেখতে পারে না, কিন্তু খুনি জয়াকে দেখে ফেলে। আর ওই মুহূর্তে ভয়ে জয়া করে কি পুলিশকে কল করে, এবং তখনই সেখানে পুলিশ এসে পৌঁছায়। আর এইখানে পুলিশ হিসেবে আসে হচ্ছে ডিটেকটিভ স্টেনার। আর সে জয়াকে জিজ্ঞাসাবাদ করে। তো এখানে জানা যায় ওই পুরো এলাকাতে যতগুলো তোমার ফ্ল্যাট রয়েছে, সেখানে বেশিরভাগই মনে করো পতিতারা থাকে। তো এর জন্য স্টেনারও জয়াকে প্রথমে পতিতা ভাবে এবং ওর সাথে ভদ্রভাবে কথা বলে না। তবে জয়া তখন পুলিশকে বলে যে আমাকে পুলিশের পক্ষ থেকে সুরক্ষা দেওয়া হোক, কারণ কিলার আমাকে দেখেছে। কিন্তু পুলিশ অফিসার স্টেনার এই বিষয়টিকে হালকা ভাবে নেয়। আর এদিকে স্টেনারের সহকারী নোয়ার কাছ থেকে জানা যায় যে জয়াকে একসময় ড্রাগ পয়জনের কারণে গ্রেপ্তার করা হয়েছিল। আর তাই স্টেনার জয়াকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। মানে জয়া একবার মনে করে মাদক নিয়ে ধরা পড়েছিল আর কি। তবে এসব কারণে জয়া খুব চিন্তিত হয়ে যায়, কারণ ওর পেছনে হয়তো কিলার লাগতে পারে। তবে এই অবস্থাতেই টেনশন নিয়ে জয়া করে কি বক্সিং ক্লাবে যায়, যেটা তার এক্স বয়ফ্রেন্ড ঈশান চালায়। আর তখন নতুন নতুন যোগ দেওয়া একটা ছেলেকে বক্সিং প্র্যাকটিস শেখানোর জন্য ঈশান জয়াকে বেছে নেয়। তো জয়াকে যখন ট্রেনিং দেওয়ানোর জন্য বেছে নেওয়া হয়, তখন ওই ছেলেটা জয়া মেয়ে বলে ওকে নিয়ে মজা করা শুরু করে। তো জয়ার মেজাজ তো এমনিতেই গরম ছিল। তো এই কারণে জয়া করে ওই ছেলেটিকে কড়া মারধর করে। বাট এই কারণে ঈশান অনেক রেগে যায় এবং ক্লাব থেকে জয়াকে সাসপেন্ড করে দেয়। মানে জয়ের এই আকস্মিক বদমেজাজের কারণে তার বন্ধু আত্মীয়রা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সিরিয়াসলি আমারও সেম প্রবলেম, কিন্তু জয়া এতে কোনো মাথা ঘামায় না। আর জয়ের আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে তার কাজিন তানিয়া। সে একটা 12 ভাতারি টাইপের। সে সারাক্ষণ নাইট ক্লাবে ব্যস্ত থাকে, মদ পেয়ে ব্যস্ত থাকে, বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে, যদিও বিবাহিত। তো জয়া ওকে বোঝায় যে তুমি সংসারে মন দাও, স্বামীর দিকে মন দাও, এত ভালো একটা স্বামী পেয়েছো। ইভেন তানিয়ার স্বামী তো তানিয়াকে সন্দেহ করে যে তার স্ত্রীর হয়তো অনেক পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। তবে অনেকবার সতর্ক করার পরেও তানিয়া শুধরানোর নামই নিচ্ছে না। মানে ইউরোপ আমেরিকাতে গেলে যেটা হয় আর কি। তো এরপর রাতে জয়া যখন বাসায় আসে, তখন কোন একটা
অচেনা মানুষ তার দরজায় কড়া নাড়তে থাকে। আর ভয় পেয়ে জয়া তখন প্যারেন্টস এর কাছে চলে যায়, মানে পিতামাতার কাছে, যেখানে কিনা ওর বড় ভাই রয়েছে। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, জয়ের সাথে তার বাবার সম্পর্ক মোটেও ভালো নয়, আর এ কারণে জয়ের ভাইও জয়াকে ওদের বাড়িতে স্থান দিতে রাজি নয়। তো এখানে আমরা আরেকটা বিষয়ে জানতে পারি ওদের কথায়, সেটা হচ্ছে জয়ের পরিবার প্রায় 10 বছর আগে তুরস্ক থেকে অস্ট্রিয়াতে এসেছে। কোনো উপায় না দেখে জয়া যায় হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ড ঈশানের কাছে এবং তার কাছে গিয়ে অনুরোধ করে যে আমাকে 2-4 দিন থাকার অনুমতি দাও। বাট ঈশান এখানে বলে আমার অলরেডি একটা গার্লফ্রেন্ড রয়েছে আর আমি কোনো ঝামেলা চাই না। তো এই কারণে সে জয়াকে মানা করে দেয়। তো বেচারি জয়া তখন কি করবে, বিভিন্ন তোমার ধর্মীয় যে স্টাডি সেন্টার থাকে যেখানে ইচ্ছে করলে তুমি রাত কাটাতে পারবে, কিন্তু বিনিময়ে তোমাকে ধর্মশিক্ষা নিতে হবে, সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ওর কাছে মনে হয় রিলিজিয়নে যেসব বলা হচ্ছে এগুলো টর্চারিং, মানে জ্ঞানের কথা আর ভালো লাগছে না। তো ও বেশিক্ষণ সেখানে থাকতে পারে না। আর এরপর যখনই ও টয়লেটে যায় তখনই ওর কাছে তানিয়ার কল আসে এবং ও বলে যে আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয়েছে আর তাই আমি তোর বাড়িতে থাকতে এসেছি, কিন্তু তোর বাড়িতে তো কারেন্ট নেই। তো জয়া তখন অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুই চাবি ছাড়া আমার বাড়িতে ঢুকলি কিভাবে? তানিয়া বলে দরজা তো খোলাই ছিল। আর তখনই আমরা অন্ধকারে খুনিকে দেখতে পাই। তো ভয় পেয়ে তখন জয়া করে কি তানিয়াকে বলে তুই তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যা, কিন্তু পরের মুহূর্তেই কিলার করে কি তানিয়ার গলাটা কেটে দেয় এবং তানিয়া সেখানেই ছটফট করতে করতে মারা যায়। তবে টেবিলে পড়ে থাকা জয়ের ড্রাইভিং লাইসেন্স দেখে ওই কিলার বুঝতে পারে যে সে ভুল মেয়েকে মেরেছে, মানে তানিয়া তার টার্গেট ছিল না। আর এরপর পুলিশ করে কি জয়ের রুমে আসে এবং জয়াকে দেখে তো এবার ওই পুলিশ অফিসার স্টেনারও চুপ হয়ে যায়, কারণ জয়া যে নিরাপত্তাহীনতার অভিযোগ করেছিল সেই কথাগুলো সে তো প্রথমে সিরিয়াসলি নেয়নি। তবে এরপর পুলিশ করে কি সামিরকে সন্দেহভাজন হিসেবে, মানে তানিয়ার স্বামীকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য কাস্টডিতে নেয়। কিন্তু জয়া তখন পুলিশ অফিসার স্টেনারের যে সহযোগী নোয়া তাকে বলে যে সামির কিলার নয়, ওকে ছেড়ে দাও। তবে জয়ের তখন মায়রার জন্য চিন্তা হচ্ছিল, মানে তানিয়ার মেয়ে। বাট স্টেনার তখন জানায় যে সামির মায়রাকে রাখতে রাজি নয়, কারণ ডিএনএ রিপোর্ট এসেছে মায়রা নাকি সামিরের মেয়ে নয়। তো এমন পরিস্থিতিতে মায়রাকে চাইল্ড কেয়ার সেন্টারেই রাখা ভালো হবে। বাট জয় তখন মায়রাকে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওর নিজেরই তো থাকার জায়গা নেই, কারণ ওর বাড়িতে ও ভয় যেতে পারছে না। আর এজন্য স্টেনার তাকে উইমেন শেল্টার হোমে রাখার সিদ্ধান্ত নেয়। আর যাওয়ার পথে স্টেনার জয়কে বলে যে ওই কিলার শুধুমাত্র পতিতাদেরই মারছে এবং সে পর্যন্ত 8টা হত্যা করেছে এবং মেরে ফেলার সকল মহিলাই মূলত বিদেশ থেকে এখানে মাইগ্রেন্ট করে এসেছিল। আর তানিয়া যেহেতু জয়ের জ্যাকেট পরেছিল এজন্য কিলার ভুল বুঝে তানিয়াকে মেরে ফেলেছে। আর এখন জয় বুঝতে পারে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মূলত একজন সিরিয়াল কিলার ওর পেছনে লেগেছে। তো যাই হোক, এরপর জয় করে কি শেল্টার হোমে যায়, কিন্তু ওখানকার পরিবেশও ওর কাছে জেলের মতো লাগে। আর এজন্য সে মায়রাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর পুরো রাত ভিয়েনার রাস্তায় কাটায়। ভিয়েনা মানে হচ্ছে অস্ট্রিয়ার শহর। আর সকালে সে মায়রাকে নিয়ে সামিরের অফিসে যায়। আর জয়ের তখন মনে হচ্ছিল যে তার বোন যেহেতু মারা গিয়েছে তাহলে তো আর দুলাভাইয়ের সাথে সম্পর্ক নেই, সে হয়তো চাকরি থেকে বের করে দেবে। কিন্তু তার দুলাভাইয়ের জয়ের প্রতি কোনো অভিযোগই নেই এবং সে জয়কে বলে তুমি তোমার ট্যাক্সি চালানোর কাজ চালিয়ে যেতে পারো। তো জয়কে এরপর জয়া করে কি মায়রাকে সামিরের কাছে রেখে ট্যাক্সি চালাতে যায়। আর এরপর রাতে সে যখন যাত্রীর জন্য অপেক্ষা করছিল তখন একটা লোক তার ট্যাক্সিতে ওঠে। আর এই লোকটা আর কেউ নয় বরং ওই খুনি লোকটাই ছিল। আর এরপর আমরা দেখতে পাই পেছনের সিটে বসে ওই খুনি হাতে গ্লাভস পরে, মানে ওর উদ্দেশ্য স্পষ্ট, সে জয়কে মারবে, কারণ জয় হচ্ছে তার খুনের সাক্ষী। আর ওই মুহূর্তে লোকটা করে কি জয়কে তার ড্রাইভিং লাইসেন্স দেয়। আর তখন জয় পুরো কনফার্ম হয়ে যায় যে এটাই তো খুনি এবং পরের সেকেন্ডেই খুনি করে কি ছুরি দিয়ে জয়ের উপর আক্রমণ করে। বাট জয় তখন জোরে এক্সিলেটরে চাপ দিয়ে গাড়ি চালাতে থাকে। আর এইরকম একটা স্পিডে থাকা অবস্থায় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। তো জয় মোটামুটি ফাইটিং অনেক পারদর্শী ছিল আর তাই সে পাল্টা লড়াই করে, কিন্তু খুনিও হার মানে না, সে জয়কে আহত করা শুরু করে। আর এরপর জয় করে কি গাড়িটাকে নো এন্ট্রিতে ঢুকিয়ে দেয়। আর তখন একটা জায়গায় গিয়ে গাড়িটা হঠাৎ করে উল্টে যায় এবং জয় গাড়ির বাইরে পড়ে যায়। আর এরপর সে যখন আবার গাড়ির কাছে আসে সে দেখে গাড়ির ভেতরে খুনি নেই এবং খুনি সামনের রাস্তা দিয়ে ছুরি নিয়ে ওর দিকে ঘুরে এবং ওকে তাড়া করে এবং তারপর জয় একটা ব্রিজে পৌঁছে যায় এবং এরপর সে আহত জয়ের উপর আঘাত করার চেষ্টা করলে জয়া তার হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু এই চক্করে জয়া ব্রিজ থেকে নিচে গভীর পানিতে পড়ে যায় এবং এরপর কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া অবস্থায়, মানে অজ্ঞান হওয়া অবস্থায় জয়কে হসপিটালে ভর্তি করা হয় এবং চিকিৎসার মাধ্যমে ডাক্তাররা জয়কে আবার জীবিত করে তোলে। আর নার্স তখন জয়কে বলে যে তুমি ভাগ্যবান, তুমি একটা দ্বিতীয় জীবন ফিরে পেয়েছো, তবে আহত হওয়ার কারণে তোমাকে আরো কয়েকদিন হসপিটালে থাকতে হবে। তবে জয়ের এই অবস্থাতেও পুলিশ অফিসার স্টেইনার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে জয় এখানে তাকে হত্যাকারীর চেহারা বলতে পারে না। আর নিজের শরীরে যেখানে জখম হয়েছে সেটা দেখে জয় ঠিক করে যে এইবার সে আর হত্যাকারী থেকে পালাবে না, এবার সে নিজে হত্যাকারীকে চেস করবে, মানে ওর পেছনে যাবে। আর পরের দিন আমরা দেখতে পাই সামির এসে জয়কে বলে তানিয়ার ফিউনারেলে বা শেষকৃত্য অনুষ্ঠানে তোমার কোনো পরিবারের কেউ আসেনি, তবে আমার অনুরোধের ফলে তারা মায়রাকে নিজের কাছে রাখার জন্য রাজি হয়েছে, তবে কিছুদিনের মধ্যে তারাও ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। অ্যাকচুয়ালি মায়রা যেহেতু সামিরের মেয়ে নয় তো এই জন্য সে কাস্টডি পাবে না আদালতের কাছ থেকে। তো সামির তখন জয়কে বলে এখন মায়রার কি করতে হবে এর সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আর এখানে আমরা হসপিটালে জয়ের পাশে বিছানায় থাকা একটা নারীকে দেখতে পাই যে জয়কে বলে দেখো আমরা মৃত
মৃত্যু থেকে পালাই, আর তখনই মৃত্যু আমাদের পেছনে পড়ে যায়। কিন্তু আমরা যদি মৃত্যুর পিছু নেই তাহলে উল্টো সে আমাদের ভয় পাবে। আর এরপর আমরা দেখতে পাই স্টেনার জয়কে একটা স্কেচ দেখিয়ে বলে যে কিলার কেমন দেখতে। আসলে স্কেচটা লোকজনের কথা শুনে বানানো হয়েছিল, কিন্তু জয় এখানে মানা করে দেয়, কারণ সে এবার নিজের হাতে কিলারের কাছ থেকে বদলা নেবে বলে ঠিক করেছে। তবে জয়ের কথাবার্তায় পুলিশ অফিসার স্টেনারও বুঝতে পারে যে জয়া হয়তো কোঅপারেট করতে আর রাজি নয়। আর এ কারণে সে করে কি তার নিজের একটা কার্ড দিয়ে চলে যায় এবং বলে তোমার যদি মন চেঞ্জ হয় আমাকে জানিও। আর তারপর রাতের বেলা জয় করে কি চুপচাপ হসপিটাল থেকে পালিয়ে তার বাবা মায়ের বাড়িতে আসে, আর সে মায়েরাকে তাদের কাছে রাখতে চায় না। তো এখানে আমরা একটা বিষয় জানতে পারি ওদের কথা, সেটা হচ্ছে জয়ের বাবা জয় সকল টাকা হারিয়েছিল, আর এরপর তারা চেয়েছিল জয়ের জন্য এসকর্টের কাজ করে। মনে করো ওই যে স্পা সার্ভিস আছে না, স্পা সার্ভিসে, আর ওখানে ওটা নাকি বেতন অনেক ভালো, বাট জয় ওটা মানা করে দিয়েছিল। আর এই কারণেই ওর বাবা মা ওকে তো ঘৃণা করে। তো যাই হোক, এরপর জয়া করে কি জোর করে মায়েরাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। কিন্তু একটা ছোট বাচ্চাকে নিয়ে রাত কাটানো কিন্তু এতটা সহজ ছিল না। আর ও যখন এটা ভাবছিল ঠিক তখনই ওর হাতে স্টেনারের কার্ডটা এসে পড়ে, আর এজন্য সে ওই নাম্বারে কল করে এবং স্টেনারের ঠিকানা জেনে নেয় এবং সরাসরি মায়েরাকে নিয়ে স্টেনারের বাড়ি যায়। আর জয়াকে দেখে স্টেনার তো চমকে যায়, সে বুঝতে পারছে না সে কি করবে, কারণ তার বাড়িতে আগে থেকেই তার বাবা রয়েছে যে ডিমেনশিয়া আক্রান্ত, মানে সে কোনো কিছু মনে রাখতে পারে না, তার হুঁশ ছিল না। তবে তারপরেও মায়েরাকে দেখে স্টেনারের ময়া হয় এবং সে জয়াকে বাড়িতে থাকতে দেয়, মানে একরকম জোর করেই জয়া করে কি পুলিশের বাড়িতে আশ্রয় নেয়। আর তারপর সকালে পুলিশ অফিসার স্টেনার তাকে জানায় যে তোমার বাবা মা পুলিশে অভিযোগ করেছে যে তুমি মায়েরাকে জোর করে তুলে নিয়ে গিয়েছো, আর এই কারণে পুলিশ তোমাকে খুঁজছে। আর এরপর আমরা স্টেনারের কথা জানতে পারি তার ডিভোর্স হয়ে গিয়েছে অনেক আগে এবং তার স্ত্রী তার সন্তান নিয়ে আমেরিকাতে চলে গিয়েছে। আর তারপর স্টেনার এখানে একটা লোমহর্ষক কাহিনী দেয়, সেটা হচ্ছে যে 8টা মেয়েকে হত্যা করা হয়েছে তারা সবাই মুসলিম কান্ট্রি থেকে এসেছিল। কে এসেছিল ইরান, কেউ এসেছিল লিবিয়া, কেউ এসেছিল ইন্দোনেশিয়া, কেউ এসেছিল বাংলাদেশ থেকে, এবং তারা এখানে এসে পতিতার কাজ করতো এবং খুনি যেটা করে সে টার্গেট করে যাকে মারবে তার চামড়া আগে উঠিয়ে ফেলতো, আর তারপর তার মুখে গরম তেল দিত এবং নাভিতেও গরম তেল দিত। তবে ভয়ঙ্কর ব্যাপার, সকল মেয়েই মুসলিম ছিল এবং হত্যাকারী এই খুনগুলো ভিয়েনার বিভিন্ন জায়গায় করেছে। তো যাই হোক, এরপর স্টেনার জয়কে বলে তুমি আর বাইরে যেও না, কারণ বাইরে পুলিশ এবং কিলার দুজনই তোমার জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, স্টেনার চলে যাওয়ার সময় করে কি জয়ের ফোনের যে ব্যাটারি ছিল সেটা খুলে নিয়ে যায়, যাতে কিলার লোকেশন বের করতে না পারে যে জয় কোথায় রয়েছে। তবে স্টেনার যাওয়ার পরে জয়ের মনে হয় সকল ভিকটিম যেহেতু মুসলিম ছিল, তো এখানে কাহিনী কি, তো এই জন্য করে কি সেলফ থেকে কিছু ইসলামিক বই বের করে এবং এখানেও এমন কোন আয়াত খোঁজে যেখানে কোন মানুষের পাপে কি শাস্তি দেওয়া হবে। আর এইদিকে আমরা দেখি স্টেনারের যে কুকুর রয়েছে সেটা টয়লেটে যাওয়ার সময় হয়, আর স্টেনারের বাবা তো অসুস্থ, সে এতখানি ক্যাপাবল না যে কুকুরটাকে নিয়ে বাইরে যাবে। তো এই জন্য জয়া করে কি নিজেই কুকুরটাকে নিয়ে এবং মায়েরাকে নিয়ে বের হয়, কিন্তু পার্কে পুলিশ তাকে দেখে অ্যারেস্ট করতে যায়, বাট তখন জয়া করে কি পুলিশকে মারধর করে জয়াকে নিয়ে পালায়। আর ওইদিকে স্টেনার তো পুলিশ স্টেশনে এখনো জানায়নি যে জয়া তার বাড়িতেই রয়েছে, কিন্তু জয়া আবার পুলিশকেও মেরে গিয়েছে। তো এই ঘটনাটা ওকে খুব টেনশনে ফেলে দেয়। তো এরপর সে দ্রুত বাড়িতে আসে এবং দেখে জয়া তো বাড়ির ভেতরেই। তবে তারপর সে অনেক রেগে যায়, কারণ জয়ের এই কাজের কারণে তার চাকরিও চলে যেতে পারে। তো সে জয়ের কাছে বলে তোমার বিরুদ্ধে চাইল্ড অ্যাবডাকশন বা কিডন্যাপিং এর অভিযোগ রয়েছে, আর এর জন্য তোমার সবচেয়ে বেটার হবে তুমি আত্মসমর্পণ করে মায়েরাকে চাইল্ড ওয়েলফেয়ার অফিসে দিয়ে দাও, বাকিটা আমি সামলে নেব। কিন্তু একটু পরে আমরা দেখতে পাই পুলিশ অফিসার স্টেনার মায়েরার সাথে একেবারে বন্ধুসুলভ হয়ে গিয়েছে। আর এই দিকে ওই কিলার করে কি আরো একটা মহিলাকে হত্যা করে, আর ওই ভিকটিমের বাড়িতে পুলিশ হচ্ছে জাতিসংঘের একটা কার্ড পায়। আর এই নতুন হত্যাকাণ্ড এবং জাতিসংঘের কার্ড পেয়ে তো চিন্তায় পড়ে যায় পুলিশ অফিসার। আর ওইদিকে জয়া একটা বইয়ের রেফারেন্স দিয়ে বলে যে ইসলামে নরকের কথা বলার হয়েছে এবং যারা মুসলিম হয়েও ইসলাম মানে না তাদের মরার পরে নরকে যেতে হয়, এবং পতিতাগিরি হচ্ছে ইসলাম ধর্মে একটা মহাপাপ। আর এটা এমন একটা পাপ, এই পাপের পাপীরা যদি নরকে যায় বা জাহান্নামে যায় তাদের চামড়া ছিলে ফেলা হয় এবং তাদের পরিষ্কার করার জন্য তাদের নাভিতে গরম তেল ঢালা হয়। তো কিলার ঠিক এই কাজটাই মহিলাদের সঙ্গে করছে, মানে পরকালে ওই মহিলারা যে শাস্তি পেত সেটা সে বর্তমানে দিচ্ছে। তো স্টেনার তখন বলে তার মানে এই কিলারটা ইসলাম অনুসরণ করে এরকম কেউ হবে, মানে মুসলিমই হবে কিলার। বাট জয় তখন বলে না, সে মুসলিম তো বলা যায় না, ধর্মে জন্ম নিলে কি মুসলিম হয় নাকি, সে হয়তো পাগল হতে পারে, মানে পাগল বা দানব বলছে আর কি। আর ঠিক তখনই স্টেনারের সহকারী নোয়া তার বাড়িতে আসে, আর ওই মুহূর্তে স্টেনার করে কি জয়কে তাড়াতাড়ি লুকিয়ে রাখে। তো যাই হোক, নোয়া তখন জানায় সর্বশেষ যে মেয়েটিকে মারা হয়েছে তার বাড়িতে জাতিসংঘের একটা কার্ড পাওয়া গিয়েছে, আর ওই কার্ড থেকে জানা গিয়েছে ওই মহিলা 1 বছর আগে জাতিসংঘের যে পতিতাদের জন্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম তৈরি করা হয়েছে সেখানে নাম রেজিস্টার করিয়েছিল, মানে যারা পতিতা রয়েছে বা দুর্দশায় রয়েছে জাতিসংঘ থেকে তাদেরকে নতুন করে পুনর্নির্বাসন করা হবে, তো সেখানে সে রেজিস্ট্রেশন করেছিল। মানে মোট কথা এই
অস্ট্রিয়াতে বিভিন্ন দেশ থেকে যেসব মেয়েরা এসে এইখানে পতিতার কাজ করত তাদেরকে পুনর্নিবাসনের জন্য বা ভালো জীবন দেওয়ার জন্য এই প্রোগ্রামটা তৈরি করা হয়েছিল। এবং যতগুলো মেয়েকে মেরে ফেলা হয়েছে, যে 8টা মেয়েকে মেরে ফেলা হয়েছে, সবগুলো মেয়ের নামই কিন্তু এই জাতিসংঘের ওই লিস্টে রয়েছে। আর তখনই নোয়া একটা ফিডার দেখতে পায়। তো নোয়ার সন্দেহ হয় যে এখানে কে রয়েছে, বাট স্টেনার খুব চতুরভাবে করে কি ওই ফিডারটাকে তার ড্যাডিকে দেয়। তো এই কারণে নোয়ার সন্দেহটা চলে যায়, কারণ নোয়া জানে যে স্টেনারের বাবা মানসিকভাবে মোটেও সুস্থ নয়। আর এইদিকে আমরা দেখি জয় আর স্টেনার একে অপরকে কিন্তু পছন্দ করতে শুরু করেছে। আর এখানে লক্ষ্য জয় কিন্তু স্টেনার এবং নোয়ার কথাগুলো শুনে ফেলেছিল। তো স্টেনার তখন জয়কে বলে ওই বিদেশি যেসব পতিতা এসেছিল তাদের ডাটা জাতিসংঘে ছিল। তো এর মানে হচ্ছে যেহেতু 9 জন খুন হয়েছে, ওই 9 জনের নামই ওই জাতিসংঘের রেজিস্টারে ছিল। তার মানে জাতিসংঘে যে কাজ করছে তাদের মধ্যে কেউ হত্যাকাণ্ডটা ঘটাচ্ছে। এবং এরই সাথে আরেকটা বিষয় প্রমাণিত যে সে যেহেতু মুসলিমদের মেরেছে তার মানে সে মুসলিম। তো এরপর স্টেনার করে কি নোয়ার সঙ্গে জাতিসংঘের অফিসে যায় আর সেক্রেটারির কাছ থেকে জানতে পারে যে ওই প্রস্টিটিউট রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে শুধুমাত্র একজন মুসলিম অফিসারই রয়েছে, যার নাম হচ্ছে ডক্টর সাইদ এবং সে ইরাক থেকে এসেছে। তো এরপর তারা দুজন করে কি সাইদের কেবিনে চলে যায় এবং পুলিশকে আসতে দেখে সাইদ তো চমকে যায়। আর স্টেনার তখন লক্ষ্য করে যে সাইদের মাথায় একটা চোট রয়েছে। আর এই চোটটা বুঝতেই পারছো ওই জয়কে যে তারা করেছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো সেখানে পেয়েছে। তো যাই হোক, এরপর স্টেনার করে কি ওর বাবাকে ভিডিও কল দেয়। আর এই ভিডিও কলটাকে রিসিভ করবে নিশ্চয়ই জয়া। তো স্টেনার করে কি ফোনে জয়াকে সাইদের ছবি দেখায় আর সাইদকে দেখে জয়া চিনতে পারে এবং বলে এইটাই তো সেই সিরিয়াল কিলার। আর জয়াকেও মোবাইলে দেখে সাইদও বুঝে যায় সে ধরা পড়েছে। আর এই জন্য সে করে কি একটা পেন নয়ার গলায় ঢুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর গুলির শব্দ শুনে জয়াও বুঝতে পারে ওইখানে তো একটা ঘটনা ঘটেছেই। আর এজন্য সে স্টেনারের ড্যাডির পুরনো গাড়িটা নিয়ে ওই জাতিসংঘের বিল্ডিং এর দিকে ছুটে যায়। আর পথে সে সাইদকে দৌড়াতে দেখে। তো সাইদ তখন যায় হচ্ছে সাবওয়ে স্টেশনে, আর জয় ওর পেছনে পেছনে সেখানে চলে যায়। আর তারপর হঠাৎ করেই সাইদের উপর জয়া ঝাঁপিয়ে পড়ে এবং বৃষ্টির মতো কিল ঘুষে ছুটতে থাকে। কিন্তু তখন বাকি যাত্রীরা জয়কে থামানোর চেষ্টা করে, বলে করে হুদায় বাড়াবাড়ি করছে যাওয়াইবো। আর এই সুযোগে সাইদ করে কি পালানোর সুযোগ পায়, মানে ট্রেন থেকে নেমে যায় কিন্তু বেচারি জয়া ট্রেনে আটকে থাকে। তো যাই হোক, এরপর সাইদ করে কি ওয়াশরুমে গিয়ে নিজের জখম পরিষ্কার করে এবং পকেট থেকে স্টেনারের ফোন বের করে, যেটা সে অফিস থেকে পালানোর সময় নিয়েছিল। আর সেখানে স্টেনারের ড্যাডির নাম্বার ছিল। তো সে ওই নাম্বারে ফোন করে স্টেনারের ড্যাডির কাছ থেকে তার ঠিকানাটা নিয়ে নেয়। আর এইদিকে জয়া যখনই স্টেনারের বাড়িতে পৌঁছায় তখনই সে দেখে যে স্টেনারের ড্যাডিকে সাইদ বেঁধে রেখেছে এবং সাইদ ছোট মায়েরাকেও হোস্টেস বানিয়ে রেখেছে। আর সে জয়াকে বলে তোমার তো নরকে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এরপর সে জয়াকে বেহুশ করে ফেলে এবং জয়া যখন এরপর চোখ খোলে সে মাটিতে বন্দী হয়ে পড়েছিল এবং তার আশেপাশে পেট্রোল এবং বার্নার রাখা হয়েছে। তো তখন সাইদ তাকে বলে পুরুষের কাজ করা তোমার অনেক শখ না, তুমি ট্যাক্সি চালাও, মেয়েদের জায়গা হলো পুরুষের জুতার তলায়। আর এইদিকে আমরা দেখি স্টেনার তার ড্যাডিকে অনেকবার কল করে কিন্তু ফোন ধরছে না দেখে সে বাড়িতে আসার সিদ্ধান্ত নেয়। আর ওইদিকে সাইদ করে কি জয়ের শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। তো জয়া কোনোভাবে আগুন নিভিয়ে নিজের হাত মুক্ত করে ফেলে। আর তারপর হঠাৎ করে সাইদের উপর আক্রমণ করে তাকে ঘুষি মারতে থাকে, মানে ফাইটিং এ ও তো পারদর্শী ছিল আগে থেকেই। তো এই কারণে সাইদ ওর সামনে টিকতে পারে না, জয়ের হাতে বাজেভাবে মার খায় এবং জয়া করে কি উল্টো ওর হাত পা বেঁধে ওকে বলে এবার তোর পাপের হিসেব নিকেশ তোকে চুকাতে হবে। আর তুই যেমন মানুষের পাপের শাস্তি দুনিয়াতে দিতি তোরটাও আমি এখানেই দেবো, নরকে নয়। তো এরপর জয়া করে কি সাইদকে সারা শরীরে পেট্রোল লাগিয়ে ট্রাকের ট্র্যাঙ্কে ঢুকিয়ে দেয়, গাড়ির ট্র্যাঙ্কে ঢুকিয়ে দেয়। আর তারপর গাড়িটা রিভার্সে নিয়ে দেয়ালে অনেক জোরে ধাক্কা মারে, মানে একেবারে ওকে চাপা দিয়ে দেয়। আর এর ফলে যেটা হয় টাঙ্কি ফেটে আগুন ধরে যায়। কিন্তু তখনই দেখা যায় জয়ের গাড়ির দরজা লক হয়ে গিয়েছে, মানে সিস্টেম ইরোর হয়ে গিয়েছে। তো এই কারণে ও বেরোতে পারছে না। কিন্তু লাকিলি তখন স্টেনার এসে গাড়ি থেকে ওকে বের করে আনে। আর জয়া গাড়ি থেকে একটু দূরে আসার পরেই গাড়িটা বিস্ফোরিত হয়। তো এর ফলে সাইদ সেখানেই জ্বলে পুড়ে মারা যায়, মানে যে সবাইকে জ্বলিয়ে পুড়ে মারতো সে এখন নিজে জ্বলে পুড়ে মারা গেল। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না সিনেমাটি তোমাদের কেমন লেগেছে, এটা মূলত তুর্কিশ একটা সিনেমা। তো যাই হোক, এই ছিল এই তুর্কিশ সিনেমাটি। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।